চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে যিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তিনি অনেক গুণের অধিকারী, তাকে বলা যেতে পারে সর্বগুণের অধিকারী। তাকে পেয়ে আমরা আজ অনেক আড্ডা দিব এবং সেই সাথে বলে নিতে চাই তিনি কিন্তু একটা সময় মডেলিং, নাচ এবং তার অভিনয় দিয়ে দর্শকদের মন পুরোপুরি জয় করে এসেছেন। কিন্তু কিছু সময় যেতেই তিনি কিন্তু মিডিয়া থেকে একটু দূরে সরে গিয়েছিলেন। তাকে আমরা আবার ফিরে পেয়েছি এবং তার মিষ্টি হাসি দেখলেই কিন্তু সবসময় ইচ্ছে করে তার সাথে আরও বেশি কথা বলতে। জি দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনার আমার সকলের খুব প্রিয় অভিনয় শিল্পী মোনালিসা। শুভ সকাল, ঈদ মোবারক, কেমন আছেন? ঈদ মোবারক, খুব ভালো আছি। আচ্ছা, আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে এবং সেই সাথে এই যে এত সুন্দর হাসি দিয়ে সকালটা শুরু হয়েছে, ডেফিনেটলি আই উইশ পুরো দিনটা ভালো যাবে। ঈদের সময়টা তো একটু ভিন্ন রকম, তো ঈদের শুরুটা কীরকম হয়, সকালটা কিভাবে শুরু হয়, পুরো দিনের আসলে প্ল্যানিংটা কি থাকে? ঈদের ব্যাপারটাই অ্যাকচুয়ালি আমার জন্য অন্যরকম। আমার মনে হয় যে শুধুমাত্র আমার জন্য না, সবার জন্য একটু অন্যরকম। সো আগে যেরকম হতো, ছোটোবেলার ঈদটা যেরকম হতো যে আমরা প্রিপারেশনটা আগের দিন রাত থেকে নেওয়া হতো, অ্যাকচুয়ালি মানে 2-3 দিন আগ থেকে, যে জামা কাপড় কেনা, লুকিয়ে রাখা, তারপরে কাউকে না দেখানো। ইভেন এবার মানে এখনও স্টিল 2-3টা জামা কিনলে আমার ফ্রেন্ডরা বলে দেখি দেখি তুমি কি কিনছো, আমি মানে তখন আমি বলি যে না না আগেই দেখাবো না। এখনো এরকম হয় যে এখন দেখালে তো পুরনো হয়ে গেল, রাইট? সো ওই জিনিসগুলো হয়। ঈদের প্রথমে অ্যাকচুয়ালি আমার খুব সিম্পলই যায়, সকালবেলায় ঘুম থেকে উঠি, আম্মাকে অনেক প্যাম্পার করি যে সালামি দাও সালামি দাও সালামি দাও। তারপর বড়রা যারা আছে আমার বোনদের সবসময় আমি বলি যে হ্যাঁ আমার সালামি বাকি, আর ওরা ফাঁকি দিতে চায় না না সালামি এখন না, তোমাকে তো দিব এই সেই করে। বাট শুরুটা এরকম হয়, দুপুরবেলা থেকে শুরু হয় যে প্ল্যানিংটা, যে আত্মীয় স্বজন বাসায় আসে তাদেরকে অ্যাপয়েন্ট করা, তারপরে বিকাল থেকে বের হওয়া ফ্রেন্ডদের বাসায় বা আত্মীয়দের বাসায় যদি কোনো প্ল্যান থাকে, আর নাহলে টিভি দেখা। একটা সময় যখন আপনি একদম দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন খুব ভালোভাবে, সেই সময়টা কিন্তু সবাই আপনাকে দেখতে চাইতো টিভি স্ক্রিনে, যে মোনালিসাকে আমরা দেখতে চাই, এবং তার অভিনয়, তার মডেলিং সব কিছুই দর্শকরা খুব অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন। ঠিক সেই সময়টাতেই কিন্তু আপনি বিদেশ পাড়ি জমিয়েছেন, আমেরিকা চলে গিয়েছিলেন। কারণটা কী ছিল, এবং এই যে মিডিয়া ছেড়ে একদম আলাদাভাবে নিজের লাইফস্টাইল তৈরি করা, কেন? আমি দেশ থেকে চলে গিয়েছি, ঠিক মানে কথাটা শোনালে মনে হয় কি যে আমি দেশ পুরোপুরি ছেড়ে চলে গিয়েছি, আর অ্যাকচুয়ালি ওভাবে মানে কথাটা এরকম না। আমার কাছে মনে হয় যে আমি নিজেকে ডেভেলপ করার জন্য, নিজের শেখার জন্য আমি দেশের বাইরে গিয়েছি। সো নিজেকে জাস্ট আমার যে স্কিলগুলো সেগুলোকে আরও মডিফাই করার জন্য, আর এইটাই, এর বাইরে অ্যাকচুয়ালি কিছু না, জাস্ট আমি শেখার জন্য। আচ্ছা, আপনার কাজ, জনপ্রিয়তা এবং ভক্তদের যে ভালোবাসাটা, এটা কি ফিল করা হয় কিনা? অবশ্যই। আমি দর্শকদের যে ভালোবাসা, দর্শকদের যে একটা আমার কাজের ক্ষেত্রে যে তারা মিস করে, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি আমি সব সময় আমি ফিল করি। কারণ ওখানকার যারা বাঙালিরা আছেন তারাও অবশ্যই আমার কাজকে মিস করে, এবং তারা যখন আমাকে বলে যে আপনাকে পর্দায় খুব মিস করি, আপনার কাজ দেখতে চাই, এবং সো তখন আমার জিনিসটা আমি রিয়েলাইজ করি যে অ্যাকচুয়ালি আমার কাজকে তারা খুব বেশি মিস করে, নট অনলি প্রবাসে, দেশের মানুষেরও। আচ্ছা, আপনি কিন্তু দেশের বাইরে 1 দশকের বেশি সময় ধরে আছেন। প্রবাস জীবনটা আসলে কেমন লাগে আপনার? আর বাংলাদেশ থেকে যখন যান বা যখন ওখানে থাকেন, তখন বাংলাদেশের কোন স্মৃতিটা খুব বেশি টানে আপনাকে? প্রবাসে অ্যাকচুয়ালি আমার থাকতে খুবই ভালো লাগে, কারণ ওখানকার একটা বড় বিশাল বাঙালি কমিউনিটি আছে। আর এখন থাকতে থাকতে যেটা হয়েছে, অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে ওখানকার সিস্টেম এবং সব কিছুর সাথে আমি মিলিয়ে নিয়েছি। আর বাংলাদেশকে সবসময় মিস করি, বাংলাদেশের প্রতিটি জিনিসই আমি খুব মিস করা হয়, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই। মানে বাংলাদেশের বলতে গেলে যে প্রত্যেকটা জিনিস, মাটির গন্ধ, বৃষ্টির পানি, সব কিছু ন্যাচারাল যে কোনো জিনিসই খুব মিস। এবং বাংলাদেশের মানুষের আন্তরিকতা তো আছেই, এটা তো সবচেয়ে অসাধারণ একটা বড় বিষয়। আচ্ছা, আমাদের এই কুরবানি ঈদের কিন্তু মেইন ফোকাসটাই থাকে খাবারের উপরে। তো কি কি ধরনের খাবার খুব বেশি খেতে পছন্দ আপনার? আমার সব টাইপের খাওয়াই পছন্দ, কিন্তু
থাকে না, ঝাল খুব বেশি খেতে পারি না, বাট সব টাইপের খাওয়াই আমার পছন্দ। এমন না যে আমি এটা খাই না ওটা খাই না, বাট আই এম এ ফুড লাভার। আচ্ছা, এই যে নিজেকে এত সুন্দরভাবে মেনটেন করেছেন, ফিট রেখেছেন, খাবার কি খাওয়া হয় প্রপারলি নাকি ডায়েট মেনটেন করা হয়? আমি যেটা করি, খাওয়াটা একটু মেনটেন করি। যে কোনো অয়েলি ফুড, ফ্রাইড ফুড এগুলো আমি খাই না। আমি চেষ্টা করি যে একটু হেলদি খেতে। আমার কাছে ভালো লাগে হচ্ছে ভেজিটেবলস, ফ্রুটস, যে কোনো ধরনের স্যুপ, এগুলো আমার খুব ভালো লাগে, মানে এগুলোই বেশি খাওয়া হয়। আচ্ছা, এবারে একটা আমাদের কুইজ পর্ব আছে, এখানে আমরা কিছু শর্ট শর্ট কোশ্চেন করব, খুব তাড়াতাড়ি অ্যান্সার দিতে হবে, চিন্তা একটু কম করার সময় পাবেন আর কি। আচ্ছা, শুরুতেই প্রিয় ব্যক্তি? আমার মা বাবা। আচ্ছা, প্রিয় অভিনেতা? আফজাল হোসেন। প্রিয় অভিনেত্রী? সুবর্ণা মুস্তফা। আচ্ছা, নিজেকে যদি আউট অফ 10 মার্ক করতে বলি, নিজেকে কত দেবেন? 8। ওকে, বাকি 2 না কেন? কারণ সব মানুষ পারফেক্ট হতে পারে না, সো আমার মধ্যেও কিছু ইনপারফেক্টনেস আছে। আচ্ছা, প্রিয় জায়গা পাহাড় নাকি সমুদ্র? সমুদ্র। আচ্ছা, দেশ নাকি দেশের বাইরে, কোথায় ঘুরতে বেশি পছন্দ লাগে? আচ্ছা, ঠিক আছে। যদি কেউ এসে আপনাকে বলে নিজের 3টি জিনিস পরিবর্তন করতে পারবেন, কোন 3টি জিনিস নিজের লাইফ থেকে বা পার্সোনাল লাইফ থেকে চেঞ্জ করতে চাইবেন? আমার ঘুম। আচ্ছা, প্রচুর ঘুমান? না, প্রচুর ঘুমাই না, ঘুম কম হয়? মানে ঘুম ঠিকঠাক মতো হয়, কিন্তু আরেকটু কম, একটু কম ঘুমালে মনে হয় ঠিক আছে, বাট আমি খুব মানে আমি ঘুম প্রিয়। সো এটা একটু কম হলে ভালো হয়। মাঝে মধ্যে আমি পানি খেতে ভুলে যাই। এটা পরিবর্তন আসলে করা দরকার, পরিবর্তন হওয়া উচিত। এক্সারসাইজ করা। আচ্ছা, যেটা কম করা হয়, করাই হয় না। আচ্ছা, হ্যাঁ, মানুষ বা মনে করে যে আমি অনেক এক্সারসাইজ করি বা আমি অনেক ফিট থাকার চেষ্টা করি, বাট আমি করিই না কোনো এক্সারসাইজ। দেন ইউ আর ভেরি লাকি। আপনার যখন মডেলিং এর ক্যারিয়ারে সবচেয়ে বেশি কোন কাজগুলো বা কমার্শিয়াল কাজগুলো খুব ইফেক্টিভ ছিল আপনার জীবনে? আমাকে তো মূলত বিজ্ঞাপন দিয়ে মানুষের কাছে যেতে পেরেছে, মানুষ খুবই পছন্দ করেছে আমার কাজগুলো। সো আমার কাছে মনে হয় যে বিজ্ঞাপন এমন একটা মাধ্যম যে মানুষের খুব কাছাকাছি খুব দ্রুতভাবে চলে যাওয়া যায়। সো আমার মনে হয় যে বিজ্ঞাপন, তারপরে তো হচ্ছে অভিনয়, নাটকে কাজ করা। সো আমার মনে হয় নেক্সট যদি বলতে চান না, তাহলে নেক্সট হচ্ছে অভিনয়। আচ্ছা, আপনি তো নাচেও খুব পারদর্শী ছিলেন, নাচটা কি এখনো কন্টিনিউ করা হয় নাকি একদমই ছেড়ে দিয়েছেন? নাচটা এখনো করা হয়, স্পেসিফিকভাবে করা হয়, যেমন কোনো অকেশনালি বা কোনো ভালো কোনো প্রোগ্রাম হলে তখন নাচটা করা হয়, তার বাইরে অ্যাকচুয়ালি রেগুলারলি করা হয় না। আচ্ছা, এই যে এত বছর দেশের বাইরে ছিলেন, তারপর দেশে এসে কি কি পরিবর্তন দেখতে পেরেছেন দেশের মধ্যে? ও মাই গড, ব্যাপক পরিবর্তন। আমি 6 বছর আগে দেশে এসেছিলাম 2018-এ। যেভাবে দেখে গিয়েছি টোটালি ইউটার্ন, মানে একেবারে অন্য রকম দেশ, মানে এখন আর দেশ মনে হয় না, এখন মনে হচ্ছে বিদেশ, এত সুন্দর। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমি সিনেমাতে অভিনয় করতে পারি বা সিনেমার অফার এসেছিল কিনা? আমার সিনেমার অফার অনেক এসেছে, বাট তখনকার সময় আমার মনে হয়েছে কি আমার বয়স খুব ছোট ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল না যে আমি সিনেমার জন্য একেবারে পারফেক্ট। সো আমার কাছে মনে হচ্ছিল যে আমি একেবারেই পারফেক্ট না, কিন্তু যেটা হয় যে বয়সের সাথে সাথে একটা ম্যাচুরিটির একটা ব্যাপার থাকে। এখন মনে হয় যে না, এখন যে কোনো একটা ক্যারেক্টার দিলে আমি চ্যালেঞ্জলি করতে পারবো, ওই ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারবো। আচ্ছা, যদি মোনালিসা মডেলিং বা অভিনেত্রী না হতেন তাহলে অন্য কি হতেন? গায়িকা হতাম। এই যে দেশের বাইরে থেকে আসার পরে সবার তো একটা কিউরিওসিটি থাকে, মোনালিসা দেশে এসেছে, তার সাথে মিট আপ করতে হবে। তারপর মিট আপের পর সবচেয়ে বেশি কমন কোন কোশ্চেনটা সম্মুখীন বারবার হতে হয়েছে? যে প্রশ্নের সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে আপনার বয়স কেন বাড়ে না, এক। দ্বিতীয়ত হচ্ছে আপনি কবে বিয়ে করবেন। এখন এই যে দেশে আসার পরে কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে, নতুন করে কি আমরা আপনাকে দেখতে পাচ্ছি কিনা? হ্যাঁ, বেশ কিছু কাজ নিয়ে আলাপ হচ্ছে, কথাবার্তা হচ্ছে। যদি সব কিছু ঠিক হয় তাহলে অবশ্যই ভালো কিছু কাজ করব। আচ্ছা, আপনারা যেভাবে ইন্ডাস্ট্রিতে একটা সময় দাবড়িয়ে বেরিয়েছেন, যেভাবে মডেলিং জগতে, বা আপনি আছেন, মৌ ম্যাম আছেন, যারা খুব আইকন হিসেবে আছেন দর্শকদের কাছে, সেই রকম আইকন কি এখন আমাদের নতুন যারা প্রজন্মের আসছে, যারা কাজ করছেন, তারা তৈরি হচ্ছেন কিনা, বা আমরা ওই ধরনের আইকন পাবো কিনা ভবিষ্যতে?
আমার কাছে যতটুকু মনে হয় যে আমরা যে সময়টাতে কাজ করেছি হয়তোবা তখন এত বেশি সোশ্যাল মিডিয়া ছিল না, মানুষ খুব বেশি টিভিতেই খুব ফোকাস ছিল। সো তখন মানুষ একমাত্র টিভি মাধ্যম ছিল যে মানুষকে জানার। হ্যাঁ, তো এই কারণে তখন আইকন হিসাবে বলেন আর পছন্দের মানুষ হিসাবে বলেন, মানুষ তখন যাকে পছন্দ করে তাকে একেবারে আইকন হিসাবে ধরে নিত, আমার কাছে যতটুকু মনে হয়। কিন্তু পরে যখন জেনারেশন বাই জেনারেশন আর্টিস্ট আসলো, তখন অনেকের কাছ থেকেই শুনি যে অনেকের কথা বা নাম, তারা অনেক কাজ করছে কিন্তু সেভাবে দর্শকের খুব কাছাকাছি যেতে পারছে না। আমার মনে হয় যে একজন আর্টিস্ট হিসাবে আমার কাছে মনে হয় যে নিজেকে কিভাবে আপনি দর্শকের কাছে প্রেজেন্ট করবেন ওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার ইমেজটাকে কিভাবে আপনি মেনটেন করবেন ওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা ক্যারিয়ার একটা খুব ছোট একটা জার্নি, আমাদের এই মডেলিং বা অ্যাক্টিং ক্যারিয়ারটা খুব ছোট একটা জার্নি। এই জার্নিতে আপনাকে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে এবং কিভাবে ধরে রাখতে হবে এটা আপনার উপর ডিপেন্ড করে। এখন নতুন যেসব জেনারেশনের ছেলেমেয়েরা কাজ করছে, আই এম নট শিওর তাদেরকে সেভাবে গ্রুমিং করা হচ্ছে কিনা বা তারা সেভাবে মেনটেন করছে কিনা। সো আমি এটা শিওর না ঠিক, বাট আমি যেটা করতাম বা আমি যাদেরকে দেখে এসেছি বড় বড় যারা মডেল মৌআপা এবং যারা অভিনেত্রীরা যারা ছিলেন বা স্টিল এখনও যারা কাজ করছেন, তাদেরকে আমি দেখেছি যারা সবসময় মেনটেন করে এসেছে। মানে একটা প্রসেস থাকে বা একটা থাকে যে আমি ক্যারিয়ারে আমি কিভাবে আমি নিজেকে ধরে রাখবো, ওই জিনিসটা অ্যাকচুয়ালি আমার মনে হয় তারা ফলো করে। আর যেটা আপনি বললেন যে মানুষ মানে এখনও আমাদের পর বা আর কারো কোনো ওরকমভাবে নাম শোনা যাচ্ছে না বা তৈরি হচ্ছে না, এটা টোটাল জিনিসটাই আমি বলতে চাচ্ছি যে এটা অনেকটা বেশি ডিপেন্ড করে যারা ডিরেক্টর প্রোডিউসার তাদের উপর, কারণ তারা হয়তো বা সেভাবে তৈরি করছে না, এবং তৈরি করলেও ভালো মতো একটা স্কুলিং যে ব্যাপারটা থাকে, একটা যেটা আমরা শিখি নাই, বাট আমরা কাজের মাধ্যমে আস্তে আস্তে কাজ করতে করতে শিখেছি। তো ওই ব্যাপারগুলো অনেক বেশি শেখার আগ্রহটা আপনাদের ছিল তখন অনেক বেশি। শেখার আগ্রহ আই থিঙ্ক সবারই আছে, বাট অনেকে হয়তো বা খুব তাড়াতাড়ি খ্যাতি চায় তার ক্যারিয়ারে বা তার মানে চলার পথে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো কিছুই তাড়াতাড়ি কোনো কিছু অর্জন করা যায় না তাড়াতাড়িভাবে। এটাকে অনেক তিলে 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 মানে খুব কষ্ট করে একটা যে কোনো কিছুই অবস্থানে যেতে হয় এবং একটা অর্জন করতে হয় যে কোনো সাকসেস। সো আমার কাছে তাই মনে হয়, এই কারণে হয়তো বা ওভাবে গ্রো হচ্ছে না। বাট আমার মনে হয় যে আরও এই বিষয়ে আর্টিস্ট আরও গ্রো করা উচিত, মানে আরও আর্টিস্ট হওয়া উচিত বিভিন্ন সেক্টরে, সেটা নট অনলি বিজ্ঞাপন অথবা অ্যাক্টিংয়ে, সব ক্ষেত্রে। এখন যদি আমি শুনি যে অনেক আর্টিস্ট মানে কম বা বিড়ম্বনায় আছে সবাই, সো আরও বেশি আর্টিস্ট তৈরি করা উচিত আমাদের। আচ্ছা, এটিএন বাংলার সাথে আপনার কাজের কোনো অভিজ্ঞতা বা স্মৃতি রয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই। আমি খুব ছোট থেকেই তো আমার কাজ শুরু। সো আমার ছোট বয়স থেকে এটিএনের বিভিন্ন রকমের আমি অনুষ্ঠানে আমি সম্পৃক্ত ছিলাম এবং স্টিল আছি। সো যখনই দেশে আসা হয় তখনই এটিএন থেকে কোনো প্রোগ্রামের মানে যখন বলা হয় তখন আর না করতে পারি না। সো ছোটোবেলা থেকে বিভিন্ন অনুষ্ঠানের সাথে আমি সম্পৃক্ত, এটিএনের যে কোনো অনুষ্ঠানের সাথে, এবং আমি মনে করি আমি হচ্ছে এটিএনের একজন পরিবার। ডেফিনেটলি ইউ আর। আচ্ছা, মিডিয়াতে আবার আগের মতো করে নিয়মিত হবেন কিনা? হ্যাঁ, অবশ্যই নিয়মিত মানে বলতে হচ্ছে যে আমি যখনই দেশে থাকি তখন তো কাজ করা হয়, কারণ যখন এখানে আসা হয় তখনই কাজ করা হয়, আবার যখন ফেরত চলে যায় তখন তো অ্যাকচুয়ালি গ্যাপ হয়ে যায়। তো এইবার চেষ্টা করছি যে এবার মনে হচ্ছে যে আমি যাওয়া আসার মধ্যেই, কারণ কোভিডের পরে অ্যাকচুয়ালি আমার আর আসা হয়নি, এর জন্য একটু গ্যাপ হয়ে গেছে, এর জন্য মানুষের অভিমানটা অনেক বেশি। কিন্তু পরবর্তীতে এখন থেকে আমি চিন্তা করছি যে একটু বেশি অন অ্যান্ড অফ আমি যাওয়া আসার মধ্যে থাকবো। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা কি? কাজ নিয়ে আর কিভাবে নিজেকে এক্সপ্লোর করার ইচ্ছে আছে? আমি কখনোই ভবিষ্যৎ নিয়ে কখনোই কল্পনা করি না। আমি যেটা করি হচ্ছে প্রেজেন্ট নিয়ে অনেক বেশি আমি ফোকাস করি এবং ওটা ভালো করার চেষ্টা করি যে প্রেজেন্টে আমি কি কাজ করছি। আমি বিলিভ করি যে প্রেজেন্টে আপনি যে কাজটাই করবেন না কেন ওটা যদি ভালো মতো সাকসেসফুলি আপনি করতে পারেন,
ফিউচারে আপনাকে কেউ আটকাতে পারবে না। সো আমার মনে হয় যে আমি সবসময় প্রেজেন্ট কাজগুলোকে বেশি প্রায়োরিটি দিই। আচ্ছা, নতুন যারা এখন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তাদের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি আমি কি বলবো, আমি শুধু এতটুকুই বলবো যে আগেও বলেছি যে জাস্ট যে কাজটাই করেন না কেন আপনারা সবাই, আমার মনে হয় যে ও খুব ভালোবেসে করতে হবে কাজটা। মানে ওই ভালোবাসাটা যদি কাজের প্রতি না থাকে, এবং ভালোবাসাটা মানে এইটা না যে হ্যাঁ আমি শুধু ভালো রেমুনারেশন পেলাম, কাজটা করলাম, আমি আমার শ্রম দিলাম, সেরকম না। মানে কাজের প্রতি যে একটা থাকে না যে চিন্তা চেতনায় যে কাজের যে ভালোবাসাটা, ওটাকে আমি মিন করছি এবং ওটাকে সিরিয়াসলি, মানে যেটা একেবারেই নিজের বেস্টটা দেওয়ার জন্য যতটুকু দরকার হয় কাজের প্রতি, ওটাই অ্যাকচুয়ালি যদি মেনটেন করতে পারে, আমার মনে হয় যে তার জন্য অনেক সহজ হয়ে যাবে নেক্সট। আচ্ছা, এখন কিন্তু প্রজন্মটা একটু ভাইরাল, একটু ট্রেন্ডি, এখন কিন্তু সব কিছু মিলিয়ে মাধ্যম অনেক বেশি। তো আপনি যেটি বলছিলেন যে সবাই অল্প সময় একটু ফেমাস হওয়ার যে টেন্ডেন্সি বা একটু আরও বেশি পরিচিতি লাভ করার যে টেন্ডেন্সি, এই যে মিডিয়াটা এত বেশি হওয়ার কারণে, মাধ্যমটা এত বেশি হওয়ার কারণে কিন্তু কাজের একটু ধারাটাও বৃদ্ধি পেয়েছে। সেই সাথে বিভিন্ন সাইট থেকে কিন্তু সবার ইচ্ছে মতো চ্যানেল খুলতে পারছেন, নিজস্ব একটা ভিডিও আপলোড করতে পারছেন, রিলস ভিডিও ট্রেন্ডি ভাইরাল হচ্ছে। এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন অ্যাজ এ আর্টিস্ট হিসেবে? আমি অ্যাকচুয়ালি এই বিষয়টা একেবারেই আমি পজিটিভে বিশ্বাসী, এবং আপনি যেটা বললেন যে কেউ নিজের যে কোনো কাজের একটা মাধ্যম, এটা একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করা যায়, কিন্তু ভাইরাল জিনিসটা একেবারে মানে এটার যে আপনার মানে ভাইরাল অনেকভাবে নিজেকে হওয়া যায়, কিন্তু ওটাকে যে আপনি ওভাবেই ধরে রেখে ওভাবেই কাজ করবেন, ওটা অ্যাকচুয়ালি মানে একটা সময় ওটার কোনো কাজ করবে না, স্থায়িত্ব থাকবে না। সো আমার কাছে মনে হয় যে কোনো কাজ, আর এটা কোনো না যে আমি নিজেকে মানুষের কাছে প্রচার করব, কিন্তু আপনি করেন, সমস্যা নাই, কিন্তু ভালো কিছু দেন যেটা মানুষ শিখতে পারবে, যেখানে মানুষ পজিটিভ জিনিসগুলো দেখবো। ভাইরাল আমরা যখন আজকালকার যেগুলো দেখি সবই হচ্ছে নেগেটিভ, এবং মানুষ নেগেটিভের মধ্যে নিজেকে কি খুঁজে পায় আমি জানি না। আমি পজিটিভের মধ্যে নিজেকে আমি অনেক বেশি মোটিভেট করি, এবং আই থিঙ্ক আমাদের পজিটিভ হওয়া উচিত, এবং পজিটিভ এমন কিছু আশেপাশে মানুষদেরকে ভাইবটা এমনই দেওয়া উচিত যেটা থেকে আমি বেশি কমফোর্ট ফিল করব। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন সব সময়। আপনিও, আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা, এবং এটিএন বাংলার সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।